আমরা জানতে চেয়েছিলাম যে কত লিস্টেড কোম্পানি আর কত আনলিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে চলে গেছে এবং তাদের মার্কেট ক্যাপিটাল কি আছে। তার উত্তরে 23টা লিস্টেড কোম্পানি এবং 23 পাতা হচ্ছে লিস্টেড কোম্পানির লিস্ট দিয়েছেন, আর এখনো আনলিস্টেড কোম্পানির জন্য 200 পাতার একটা তালিকা আমাকে দেয়া হয়েছে। অত্যন্ত মজার জিনিস, কালীঘাট, একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগাররা যেখানে ঘোরাফেরা করেন একদম সেইখানে, সেই কালীঘাটের একটা কোম্পানি ছিল গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি, মার্কেট ক্যাপিটাল 3033 কোটি টাকা, তারাও পশ্চিমবঙ্গ থেকে গুড়গাঁওয়ে চলে গেছে। সনাতন টেক্সটাইল, মার্কেট ক্যাপিটাল 3958 কোটি টাকা। নেটওয়েভ টেকনোলজিস, মার্কেট ক্যাপিটাল 18,225 কোটি টাকা। এলিয়েন ইলেকট্রনিক্স 888 কোটি টাকা, 888। এবং আরো অত্যন্ত মজার জিনিস, কালীঘাট, একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগাররা যেখানে ঘোরাফেরা করেন একদম সেইখানে, সেই কালীঘাটের একটা কোম্পানি ছিল গ্রিন প্যানেল ইন্ডাস্ট্রি, মার্কেট ক্যাপিটাল 3033 কোটি টাকা, তারাও পশ্চিমবঙ্গ থেকে গুড়গাঁওয়ে চলে গেছে। মানে লটারি আর আবগারি যার উপরে ভিত্তি করে এই সরকারটা চলছে, সেখানে মদ কোম্পানিও চলে গেছে। অ্যাসোসিয়েটেড অ্যালকোহল 1850 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল, তারাও এখান থেকে চলে গেছে। এমএসএমই 1.3 crore। এমএসএমই তে আমরা নাকি 1 নম্বর। আপনাদের মধ্যে একজনও কেউ আছেন, কোন সাংবাদিক আছেন যারা পশ্চিমবঙ্গ নিবাসী, তারা মুখ্যমন্ত্রীকে কোনোদিন কোন ইন্ডাস্ট্রি শিলান্যাস করতে দেখেছেন? যেখানে কোনো বড় শিল্প নেই, যে রাজ্য থেকে বিনিয়োগ ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী বলছেন সে রাজ্যে এমএসএমই বাড়ছে। ইন্সপেক্টরদের কাজে লাগিয়ে বিভিন্ন দোকানদারকে পর্যন্ত এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা ফলস রিপোর্ট। এমএসএমই কে আমরা বারবার, রাজ্য সরকার দাবি করে আমরা এমএসএমই তে 1 নম্বর, যেগুলো যাকে শিল্পের পর্যায়ে যাদের ফেলা যায় না তাদের পর্যন্ত নাম রেজিস্টার করা আছে। আজকে এটা নিয়ে নতুন সরকার এলে আমরা এটা নিয়ে মানুষের সামনে শ্বেতপত্র প্রকাশ করব যে এমএসএমই তে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি আছে। এটা মনে রাখা দরকার, শুধু এখানে শ্রমিক পরিযায়ী হয়ে যায়নি, ছাত্রছাত্রীরাও এখন পরিযায়ী, শিল্পপতিরাও এখন পরিযায়ী। যে বাঙালি শিল্পপতি কলকাতায় তার নিজের মূলধনকে জেনারেট করেছিলেন, তিনিও তার সবচেয়ে বড় ফ্যাক্টরি তার ক্যারিয়ারে তিনি তৈরি করছেন গোয়ায়। এখন ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে উড়িষ্যায় এবং আসামে, সেই কোম্পানি জমি নিচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন, যারা বলেন এত ভালো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের আগে কোনোদিন ছিল না, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে যারা বলতেন ডেস্টিনেশন বেঙ্গল, বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন বলেছিলেন ব্র্যান্ড বুদ্ধ, আজকে তাদের আমলে সমস্ত কিছু অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সিলিকন ভ্যালির কথা বলছেন, সিলিকন ভ্যালিতে তো গরু চড়ছে, গরু এলিফ্যান্ট গ্রাস হয়ে গেছে সিলিকন ভ্যালিতে। পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সরকার শিল্প তালু করবেন বলে জমি নিয়েছিলেন এবং বিভিন্ন সময় বহু কিছুর অফার দিয়েছিলেন, অমিত বাবু যখন আমাদের অর্থমন্ত্রী ছিলেন, মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, যেখানে দেখবেন শিল্প তালুকের বাস্তব স্থিতিটা কি, যে ইনভেস্টমেন্ট শিল্প তালুকে যা হয়েছে সেগুলো কি, অধিকাংশই এই সিলিকন ভ্যালিতে হয়েছে কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত কোনো পাবলিক সেক্টরের। আজকে সেখানে অফিস তৈরি হয়েছে, আর না হলে কিছু ফরেন ব্যাংকের কিছু অফিস তৈরি হয়েছে। বিপিওতে সেখানে ইনভেস্টমেন্ট এসছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো বড় শিল্প নেই। এই রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি নেই, কারণ আমাদের কাছে ল্যান্ড ব্যাংক বলে যেগুলো আছে, জঙ্গলমহলে
প্রচুর বন্ধা জমি আছে, সেখানে কোনো রুরাল ইনফ্রাস্ট্রাকচার নেই, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই নেই, এবং কোনো আরবান লাইফ নেই। তো স্বাভাবিকভাবে এ রাজ্যে বিনিয়োগ কি করে আসবে যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই? বিনিয়োগের প্রাথমিক দুটো শর্ত থাকে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। আজকে বিভিন্ন জেলা আদালতে বিচার হবার সময় সেখানে শাসক দলের যদি কারণ সম্পর্কে বিচার হয়, এক্সটর্শন নিয়ে যদি কেউ প্রথম কথা থানায় যান, পুলিশ কোনো ডায়েরি নেয় না, এবং কালক্ষ ঘটনাচক্রে যদি তারা আইনের মাধ্যমে শেষ পর্যন্ত মামলাটাকে নিয়ে যেতে পারেন, ঘরের ভেতরে এত লোক ঢুকে যায় যে বিচারপতিও ঠিক মতো তার রায় দিতে পারেন না। বিচারপতিরা তাদের অসহায়তা প্রকাশ করেছেন, বারবার সংবাদ মাধ্যমের সামনে করেছেন। আজকে এই অবস্থায় পশ্চিমবঙ্গের শিল্পের কোনো ভবিষ্যৎ নেই। মুখ্যমন্ত্রী বলছেন 99% কাজ সেখানে সম্পূর্ণ হয়ে গেছে। আর গতকালই সাগরিকা ঘোষের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে টাকা দিয়েছে সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না। 2021-2022 6,998.79 কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে, 1,404 কোটি টাকা। 2022-23 কেন্দ্রীয় সরকারের বরাদ্দ 6,180 কোটি টাকা, আর রাজ্য সরকার খরচা করছে প্রায় অর্ধেক, 3,090 কোটি টাকা। 2024-25 জল জীবন মিশন কেন্দ্রের বরাদ্দ প্রায় 50 কোটি টাকা, রাজ্য সরকার খরচা করছে 2,524 কোটি টাকা, 0.99, মানে অর্ধেক। জল জীবন মিশনের টাকা খরচা করতে পারছে না। সারা ভারতবর্ষে কোথাও কোনো রাজ্যের সঙ্গে শত্রুতা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার কারো পৈতৃক সম্পত্তি নয়। কেন্দ্রের টাকা মানে সেটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পদ নয়। তিনিও কারোর না কারোর কাছে অ্যান্সারেবল, তাকেও জবাবদিহি করতে হবে, তাকেও সিএজিকে ফেস করতে হয়। কেন্দ্রীয় সরকার কোনোদিন কোনো বৈমাতৃসুলভ আচরণ করেনি। অতীতে কংগ্রেস সরকার যেভাবে চালিয়েছে ইউপিএ সরকার, সেখানে অকংগ্রেসী রাজ্যগুলোর সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল সেটা প্রত্যেকে জানে। সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। রাজ্য সরকারকে টাকা নিলে তার হিসাব দিতে হবে। এই সরকার টাকা দিলে সেটা খরচা করতে পারে না, আর খরচা করলে সেটার হিসাব দিতে পারে না। এই সরকারের স্লোগান একটাই, যে টাকা নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না।